বেঁচে ফারনা, একটি কথা বারবার বলা হচ্ছে, বিশেষ করে আজকে আমরা অগাস্টের 6 তারিখেও এই কথা আমরা সবচেয়ে বেশিবার বোধহয় শুনছি, যে জুলাইকে বিভক্ত করা হচ্ছে। এই বিভক্তির ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, কিন্তু এর কেন এই বিভক্তি সেইটার ক্ষেত্রে অনেকগুলি তত্ত্ব সামনে আছে। একটা তত্ত্ব হচ্ছে ক্ষমতার ভাগ নেওয়া। যেহেতু ক্ষমতায় এখন জুলাইপন্থীরা আছেন, তো ক্ষমতার ভাগটা কে কত বেশি পাবেন সেটা নিয়ে, বা পিঠার ভাগ নিয়ে আসলে এই অনৈক্য বা বিভক্তির শুরু। আর দ্বিতীয়টা যেটা, সেটাও কেউ কেউ বলছে যে না, এটা নিজস্ব আদর্শ বাস্তবায়ন করা। দ্বন্দ্বটা আসলে আদর্শিক, যেহেতু একই অপোনেন্ট ছিল, সবাই মিলে এক হলেও এখন আদর্শিক প্রশ্নে সবাই আলাদা আলাদা জায়গায় আছে। বেঁচে ফারানা, প্রথমে আপনার কাছে শুনি, তারপরে আমরা অ্যাডভোকেট কাইয়ুমকে শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বিএনপি, জামাত, এটাও তো অস্বীকার করার কোনো উপায় নাই যে জুলাইটা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের লড়াই ছিল না। ইনিশিয়ালি এই লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য শব্দটিকে আপনি চাকরিতে কোটার মধ্যেও আটকে ফেলতে পারেন, আবার এই শব্দটির অনেক ব্যাপক বিস্তৃত অর্থ দিয়ে এই শব্দটিকে আপনি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন। এটা নির্ভর করবে যে যেভাবে বিষয়টিকে দেখতে চায়। আমার কাছে জুলাইটাকে মনে হয়েছে এটা প্রথমত কোনো সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না। অর্থাৎ একটা সরকারের বদলে কেবল আরেকটি সরকার আসবে, এর বাইরে আর যা যেভাবে চলছে সেভাবেই চলবে, এই স্বপ্ন নিয়ে অন্তত আমি রাস্তায় নামি নাই জুলাইতে। আমার যেটা স্বপ্ন ছিল, আমার মনে হয় আমার মতো আরো লক্ষ লক্ষ তরুণের একই স্বপ্ন ছিল, যে বাংলাদেশে একটা প্রকৃত অর্থে জনগণের ক্ষমতায়ন ঘটবে এবং একটা সহি নির্বাচনের মাধ্যমে আমরা মোটা দাগে, যেটা 90 একটা মোটা দাগের গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম, জনগণের একটা সরকার আমরা কায়েম করতে পারবো। একই সঙ্গে আমাদের স্বপ্ন ছিল যে যেই অন্যায়গুলো আমরা 15 বছর হতে দেখেছি, সেটা মানবাধিকার লঙ্ঘন হতে পারে, সেটা অর্থনৈতিক ভয়াবহ রকম যেই দুর্নীতি দুঃশাসন হয়েছে সেটা হতে পারে, সেটা গোষ্ঠীতন্ত্র হতে পারে, সেটা নিজস্ব মানুষের হাতে রাষ্ট্রের সকল ক্ষমতাকে পুঞ্জীভূত করা হতে পারে, প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলে দিয়ে একেবারে সবকিছুকে এক ব্যক্তির হাতে নিয়ে আসবার যে প্রবণতা, সেটা হতে পারে। এই সকল কিছু থেকে আসলে বাংলাদেশের মানুষ মুক্তি চেয়েছিল, এবং এই সকল কিছুকে যদি আপনি এক ফ্রেমে আনেন এবং আপনি যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপে বসেন, প্রাথমিকভাবে এই যে চাওয়াগুলো, বেসিক যে চাওয়াগুলো, এই ব্যাপারে কিন্তু কোনো দল বলতে পারবে না যে এটা আমার রাজনৈতিক দলের আদর্শ না। কোনো দল কি বলতে পারবে আমরা ভোট চাই না? কোনো দল কি বলতে পারবে যে আমরা মানুষের অধিকারে বিশ্বাস করি না? কোনো দল কি বলতে পারবে আমরা একটা বৈষম্যহীন সমাজ নির্মাণ করতে চাই না, কিংবা আমরা দুর্নীতিকে আমরা দুর্নীতিকে গ্রহণ করি? কোনো দল তো আসলে এটা বলতে পারবে না। সো আপনি যদি মোটা দাগে জুলাইকে বড় অর্থে দেখেন, বড় ক্যানভাসে আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে এখন আপনি যদি এটাকে আদর্শের লড়াইটা বলেন, আমি বলবো সেটা একেবারেই ভুল। কারণ দলগুলোর কোনোটার আদর্শের সাথে জুলাইয়ের মূল স্পিরিটের কিন্তু কোনো দ্বন্দ্ব নাই। তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে, আমরা দেখলাম জুলাই পরবর্তীতে যেই স্লোগানগুলো দেয়ালে লেখা হয়েছিল, যেই স্লোগানগুলো মিছিলে উচ্চারিত হয়েছিল, যেই আওয়াজটা আমরা সাধারণ গণমানুষের মুখে মুখে শুনেছিলাম, সেটা ধীরে 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 ফিকে হয়ে যেতে থাকলো, এবং সেই জায়গাটা দখল করলো মব, সেই জায়গা দখল করলো উগ্রপন্থা, সেই জায়গা দখল করলো মেয়েদেরকে ধীরে ধীরে কোণঠাসা করে ফেলা, সমাজের প্রান্তিক মানুষগুলোর উপরে আরো বেশি কড়া নজরদারি করা। আমরা দেখলাম যে সেই জায়গাগুলো, যেই জায়গাগুলোর স্বপ্ন নিয়ে একজন হেজাব পরা মেয়ের সঙ্গে একজন মানে টপ মানে প্যান্ট এন্ড টি শার্ট পরা মেয়ে পথে নেমেছিল, সেই জায়গাটা আস্তে আস্তে ফিকে হয়ে যেতে যেতে একেবারে নাই হয়ে গেল। তো জুলাইয়ের প্রথম কয়েক মাসের মধ্যে আমরা বুঝে গেলাম, মানে 5 অগস্টের পরে কয়েক মাসের মধ্যে আমরা বুঝে গেলাম যে এই রাজনৈতিক মাঠে নারীদের অবস্থান ভীষণ রকম নাজুক। এই রাজনৈতিক মাঠে একটা মানে বিশেষ গোষ্ঠীর মতের বাইরে যারা ধর্ম এবং রাজনীতিকে ধারণ করে, তাদের জায়গাটা খুব সীমিত। আমরা বুঝে গেলাম এখানে বিভিন্নভাবে সংখ্যালঘু মানুষের জায়গাটা খুব সীমিত। তো আমার মনে হয় না এটার সাথে আদর্শের কোন রকম কোন সংযুক্ততা আছে। জি খালেদ ভাই। বেঁচে ফারনা, আমি
চট করে শুধু প্রশ্নটা পড়ি, আপনি যেগুলিকে মব বলতেছেন, যেগুলিকে উগ্রপন্থা বলতেছেন, বা সংখ্যাগুরুদের তুষ্টিমূলক রাজনীতি বা অবস্থানের কথা বলতেছেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ যদি সেটা চায়, আপনি সেইটা মানে কেন উপর থেকে ঠেকাবেন? মানে আপনার যে দেখার দৃষ্টিভঙ্গি তার থেকে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হয়, তাহলে আপনি কেন সেটা মানবেন না? আপনি তো গণতন্ত্রের পক্ষের লোক, আপনি তো চান যে বেশি মানুষের কথাই মানা হোক। একদম তাই, আমি আপনার সাথে শতভাগ একমত। কিন্তু মজাটা হচ্ছে যে আমি যাদের কথা এতক্ষণ বলছিলাম, উগ্রপন্থা বা নারীর প্রতি যারা এক ধরনের বিশেষ মনোভাব পোষণ করে, তারা কিন্তু সংখ্যায় খুব বেশি না। তাদের হইচইটা হয়তো অনেক বেশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রেজেন্সটা হয়তো অনেক বেশি, কিন্তু আমি যেটাকে সেইন পলিটিক্স বলি, আমি যেটাকে সুস্থ ধারার রাজনীতি বলি, সেটার সমর্থনকারী মানুষের সংখ্যা বেশি। যদি এটা না হতো তাহলে কিন্তু হয়তো নির্বাচনের ফলাফলটা অন্যরকম কিছু হতে পারত, এবং নির্বাচনের আগে আগে কিন্তু সেই ধরনের একটা ভাইবও বাংলাদেশের মাটিতে দেওয়ার চেষ্টা হয়েছে। এবারে নির্বাচনটা এমন কি হইতে পারে না যে তারা বেশি ভোট বিএনপিকে দিছে, কিন্তু তারা বিএনপিকেও সেরকমই দেখতে চায়? মানে বিএনপিকেও একটা সময়, মানে যে বিএনপিকেও তারা জি I know what you mean. জি, বিএনপিকে এখানে তার রাজনীতিটাকে ঠিক করতে হবে। বিএনপি কি করতে চায়? বিএনপি কি সেন্টার রাইটে যাবে? বিএনপি কি ফার রাইটের দিকে হাঁটা ধরবে? নাকি বিএনপি একেবারে সেন্ট্রিস্ট, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যেই দল, সেইভাবে বিএনপি তার দলটাকে পরিচালনা করবে? সমস্যা হচ্ছে যে একটা দলের ভেতরে, এবং বিশেষ করে বড় দলগুলোর ভেতরে অনেক রকম মতের মানুষ থাকে। আমি বিশেষ করে বিএনপির ক্ষেত্রে এটা আরো বেশি করে বলবো, বিকজ বিএনপি এবং জামাতের যে মৈত্রী, সেটা কিন্তু দীর্ঘ 25-30 বছরের মৈত্রী। সেই 91 সাল থেকে শুরু হওয়া মৈত্রী, তাই না? 36 বছর, মাই গড, দ্যাটস আ লং জার্নি খালেদ ভাই, ভেরি লং জার্নি। সো এখানে আমি অনেক সময় যখন আমি দলের ভেতরে কাজ করেছি, যখন আমি মিডিয়াতে অ্যাপিয়ার করেছি দলের পক্ষে, তখন আমি কারো আমার ব্যাপারে মন্তব্যে বা আমার ক্রিটিক করতে গিয়ে আমি দেখতাম যে তারা যেভাবে ক্রিটিক গুলো করছে, 5 আগস্টের পর দেখলাম যে তারা হচ্ছে ম্যাক্সিমাম জামাতের সাপোর্টার। সো এই যে গুপ্ত বিষয়টা, এটা তো কেবলমাত্র যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছে বা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল তার তো না, এটা বিএনপির মধ্যে আছে, হয়তো অন্যান্য পলিটিক্যাল বড় পার্টি তো আর তেমন নাই। আমি বেশি পারে না, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমকে শুনতে চাই একই বিষয়ে। শুধু আমি এখানে বলে রাখি যে আপনি বিএনপি কে তার রাজনীতিটা ঠিক করতে বলতেছেন, তার মধ্যে সেন্ট্রিস্টের জায়গায় সে আসলে আছে কিনা সেটা আপনি দেখতে বলতেছেন। আপনি বলতেছেন যে বিএনপির সাথে জামায়াতের যে একটা সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে, তার কারণেও বেশ কিছু, আপনি গুপ্ত শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু আমি 2 পয়সাটা একটু দিয়ে রাখি কাইয়ুম ভাই শুরু করার আগে। আমি দেখছি যতক্ষণ পর্যন্ত বিএনপি স্বাধীনতার কথা, বাংলাদেশের 71 সালের কথা, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ অবদানের কথা যত বেশিবার বলে, বা বাংলাদেশের স্বাধীনতার যে বিভিন্ন সিম্বল, প্রতীক, এগুলি আছে না, এগুলির কথা বললে তারা বেশি নিন্দা ঝড়ের মধ্যে পড়ে। কিন্তু তারা তো আবার কিছুটা জামায়াতে ইসলামের পক্ষে, বা যারা বাংলাদেশে বেশি ধর্মাশ্রয়ী দলগুলির পক্ষে যারা কথা বলে, তারা অনেক তালি বা বাহবা পায়। তো সেই ক্ষেত্রে আমি জানি না বিএনপি তার রাজনীতিটা আসলে কি ঠিক করবে, বা বিএনপি রাজনীতিটা আসলে কি হবে। খালেদ ভাই, এখানে দেখেন, রাজনীতির দুটো ধারা আমি মোটা দাগে বুঝি। একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, আরেকটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ইজ অলওয়েজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনাকে সেবা দিতে হবে, 15 দিন যাবত ঘরের বাড়িতে চুলা জ্বলবে না, 12 ঘন্টা ইলেকট্রিসিটি থাকবে না। এটা নিয়ে আমরা আসি বেরসা ফারানা, যে আমি জাস্ট ওই জায়গাটাতে বলছি। এবং বাজারে গেলে 400 টাকার কাঁচামরিচ খাবেন, এটা যদি হয় রাজনীতি, তখন আপনাকে অটোমেটিক্যালি ঝুঁকতে হবে ধর্মের দিকে কিংবা জাতীয়তাবাদের দিকে, কারণ ওটা আপনি সার্ভিস না দিও মানুষকে কানেক্ট করবেন দ্রুত। আচ্ছা, ঠিক আছে, সার্ভিস না দিয়ে আপনি যদি কানেক্ট করতে হয়, তাহলে আপনাকে কিছু কথা এবং কিছু আনন্দের জায়গা দিতে হবে, যে এটা নিয়ে মানুষ আনন্দ করতে থাকবে। একদম পপুলিস্ট পলিটিক্স। জি।